হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ইংরেজি ক্লাসের আমাদের আলোচনার বিষয় হবে ইংরেজি সিলেবাসের পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ইংলিশ সিলেবাস অফ এইচএসসি। তো এইচএসসি ইংলিশ সিলেবাস সম্পর্কে আমি প্রথমে ধারণা দিয়ে দেবো এই জন্য যে আমাদের এই সিলেবাসটা সম্পর্কে প্রথমে ধারণা থাকলে আমরা সহজে আমাদের সিলেবাসটাকে ভাগ করে নিতে পারবো, সিলেবাসটাকে আমরা কিভাবে কাভার করব, কবে আমরা শেষ করব এবং কোন সিলেবাসের কোন আইটেমটা বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো কিন্তু আমাদের পক্ষে বোঝা অনেক সহজ হবে। আর আমরা আমাদের শিক্ষকদের সাথে ইন্টারাকশান করতে পারবো যে আমাদের কোনটি বেশি জরুরি এবং সেইগুলো যেন আমরা বেশি গুরুত্ব দিয়ে করি। তো এই যে আমাদের এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু আমাদের আজকের আয়োজন। পুরো ইংলিশ সিলেবাসটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব তোমাদের। সেটি হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো এসএসসিতে তোমরা যেভাবে পড়ে এসেছো অনেকটাই মিল আছে, তারপরও তোমার একটু পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলোর জায়গায় আমি হাইলাইট করব যাতে তোমরা সহজেই এই বিষয়গুলো ধরতে পারো। অন্তত পরবর্তীতে আমরা অন্যান্য ক্লাসে আমাদের প্রথম যে তোমরা যেগুলোতে নতুন ফেস করছো, যেমন ফার্স্ট পেপারে তুমি ফেস করবা, প্রথমে ফার্স্ট পেপারে ফেস করবা তুমি ফ্লো চার্ট, ইনফরমেশান ট্রান্সফার। তো এই জিনিসগুলো তোমার কাছে নতুন মনে হতে পারে, রিপোর্ট তোমার কাছে নতুন মনে হতে পারে। সেকেন্ড পেপারে তোমার মনে হতে পারে নতুন হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্সিং, সেন্টেন্স কানেক্টরস, মডিফায়ার্স, এগুলো নতুন মনে হতে পারে। তো আমি এই পুরো সিলেবাসটাই তোমাদেরকে দেখিয়ে দেব সো দ্যাট তোমরা এই বিষয়টা নিয়ে তোমাদের আতঙ্ক না থাকে যে আমাদের এই সিলেবাসে কি কি আছে এবং আমরা কিভাবে এটাকে কাভার করব। তাহলে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় ইংরেজি সিলেবাস পরিচিতি। তো তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি যে আমাদের ফার্স্ট পেপার দেখব আমরা, ইংলিশ ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপার আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপারে দুটো ভাগ আছে, দুটো ভাগ থেকে আমাদের অ্যান্সার করতে হবে। প্রথম ভাগে আমাদের অ্যান্সার করতে হবে রিডিং থেকে, আর দ্বিতীয় ভাগে আমাদের অ্যান্সার করতে হবে রাইটিং থেকে। তো রিডিংয়ে আমাদের নম্বর থাকবে, রিডিং এবং আমাদের রাইটিং, এই দুটো মিলে আমাদের পুরো সিলেবাসটা কাভার হবে। তো রিডিংয়ে আমরা কি কি পাবো সেটি আমরা একটু দেখে নিচ্ছি। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে আমরা মূলত একটি প্যাসেজ থেকেই আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে এসেছি, কিন্তু এইচএসসিতে একটু ভিন্ন, এই রিডিং পার্টটা একটু বিস্তারিত, একটু ইলাবোরেট। তার মানে এখানে যেটা করা হয়েছে তিনটি প্যাসেজে ভাগ করা হয়েছে এবং তিনটি প্যাসেজ কিন্তু আলাদা আলাদা পরীক্ষায় আসবে। তাহলে আমরা রিডিং অংশটা দেখে নিচ্ছি যে কিভাবে আসবে। প্রথমেই তোমার জন্য একটা প্যাসেজ থাকবে, এক নম্বরে এখানে একটা প্যাসেজ থাকবে। সাপোজ এই প্যাসেজটা থাকলো নেলসন ম্যান্ডেলার প্যাসেজ থাকলো, অথবা এখানে তোমার আমেরিগোর প্যাসেজ থাকলো। তো এই প্যাসেজ থেকে তোমাকে দুটো অ্যান্সার করতে হবে, এই প্যাসেজ থেকে তোমাকে দুটো অ্যান্সার করতে হবে। তো এই দুটো অ্যান্সারের কি করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে খেয়াল করো, তোমার এখানে প্রথম প্যাসেজে আমরা দেখব যে তোমার থাকবে হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ এর সাথে তোমরা পরিচিত, তোমরা জানো যে এমসিকিউ অর্থ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হচ্ছে কয়েকটি থাকবে, সেখান থেকে একটি চুজ করে নিতে হবে। তাহলে একটি চুজ করার ক্ষেত্রে আমরা জানি এটাকে আমরা এমসিকিউ আমরা করেছি। তার মানে এই প্যাসেজটা পড়ার পরে তোমাকে 5টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। এই 5টি এমসিকিউ যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি 5টার জন্য 5 নম্বর পাবে, আর যদি একটি ভুল হয়ে থাকে তাহলে 1 নম্বর কমে গিয়ে কিন্তু 4 পাবা। তার মানে হচ্ছে ভুল করলেই তোমার নাম্বার কমে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে এমসিকিউটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে এবং এমসিকিউয়ে খুব বেশি ভুল হয় না। তারপরে একটা এমসিকিউ সাধারণত থাকে যেটি বেশি ডিফিকাল্ট হয়ে থাকে এবং এটি স্টুডেন্টদের মধ্যে যে ভালো স্টুডেন্ট
তার জন্য অ্যান্সার করতে পারে এবং দুর্বলদের অ্যান্সার করাটা কঠিন হয়ে থাকে, এরকম একটি এমসিকিউ দেওয়া থাকে। তো আমরা অবশ্যই চেষ্টা করব ওই নাম্বারটিও পাওয়ার জন্য। তাহলে এরপরে আমরা দেখছি আমরা এমসিকিউ পাবো একের এতে আমরা এমসিকিউ পাবো। তারপরে আমরা পাবো হচ্ছে আমাদের এমসিকিউ একের এতে পাবো 5 নম্বর পাবো, 5 নম্বর। এবং বিতে আমরা দেখব বিতে কি হবে, বিতে আমরা পাবো হচ্ছে কোশ্চেন অ্যান্সার। তো এটি খুবই কমন একটি বিষয়, এটি তোমরা জানো যে কোশ্চেন অ্যান্সার কিভাবে লিখতে হয়। তো এইটি হচ্ছে এমসিকিউ, তার মানে হচ্ছে তোমাকে সুযোগ দেওয়া হয় না যে তুমি ইচ্ছে মতো উত্তর দিবা। এমসিকিউতে কিন্তু ইচ্ছে মতো উত্তর দেওয়া যায় না, তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হয়, সেখান থেকে উত্তর বেছে নিতে হয়। আর এটা ওপেন এন্ডেড কোশ্চেন, তার মানে তোমার যা ইচ্ছা তোমার মতো করে তুমি লিখতে পারো, সেটা কি বলা হয় ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্সার। তো কোশ্চেন অ্যান্সারে তোমাদের নাম্বার থাকবে 5টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন থাকবে। এখানে যেমন 5 গুণন 1 সমান 5, আর এখানে 5 গুণন 2 সমান 10। আমরা 10-এর মধ্যে আমাদের অ্যান্সারটা হয়ে থাকবে, তার মানে প্রশ্নটাও আমাদের হয়ে থাকবে 10-এর মধ্যে। তাহলে আমরা দেখছি যে কোশ্চেন অ্যান্সার হচ্ছে 5 দুগুণে 10। তাহলে আমরা দেখলাম যে এই প্রথম প্যাসেজ থেকে আমাদের নাম্বার ছিল 15। প্রথম প্যাসেজে আমাদের নাম্বার হবে 15। এরপরে আমরা দ্বিতীয় প্যাসেজটা শুরু করব। দ্বিতীয় প্যাসেজ শুরু করার আগে আমি এটুকু তোমাদের দেখার সুবিধার জন্য মুছে দিচ্ছি। আমরা দ্বিতীয় প্যাসেজটা দেখছি, দ্বিতীয় প্যাসেজটা কিভাবে হবে। দ্বিতীয় প্যাসেজের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা দ্বিতীয় প্যাসেজে সেকেন্ড প্যাসেজ, এরা 2 নম্বর থাকবে, 2 নম্বরে থাকবে সেকেন্ড প্যাসেজ। এবং সেকেন্ড প্যাসেজে যেটি থাকবে সেটি হচ্ছে এখানেও আরও একটি প্যাসেজ থাকবে। এটি হতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্যাসেজ থাকতে পারে, বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্যাসেজ থাকতে পারে, অথবা এখানে আমাদের ভ্যালেন্টিনা তেরেস্কোভা তাকে নিয়ে একটা প্যাসেজ থাকতে পারে। তো যে প্যাসেজই থাকুক না কেন সেই প্যাসেজটা থাকবে ওই প্রথম প্যাসেজটা যে করা হয়েছিল সেই প্যাসেজটার চাইতে একটু ছোট, একটু সংক্ষিপ্ত, এবং সেই প্যাসেজ থেকে আমাদের উত্তর দিতে হবে কিন্তু একটি কোশ্চেন কিন্তু 2টো অপশান থাকবে। এবং 2টো অপশানের একটি অপশান হচ্ছে এই প্যাসেজ থেকে আমরা উত্তর করব, দুটি না একটি উত্তর করব, 2টি অপশান থাকবে। একটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তো এটি তোমাদের কাছে নতুন মনে হবে যে ইনফরমেশন ট্রান্সফারটা কি। ইনফরমেশন ট্রান্সফার যদি প্রশ্নকর্তার পছন্দ হয় তাহলে উনি ইনফরমেশন ট্রান্সফার দিবেন, আর যদি উনি মনে করেন না ইনফরমেশন ট্রান্সফার দিব না, উনি দিবেন ফ্লো চার্ট। তার মানে তুমি যেহেতু স্টুডেন্ট তোমাকে কি করতে হবে, এই দুটোর জন্যই প্রিপারেশন নিতে হবে যে আমি ইনফরমেশন ট্রান্সফারও পারবো এবং ফ্লো চার্টও পারবো। তাহলে আমি যদি সময় পাই তাহলে আজকে ক্লাসের শেষে ইনফরমেশন ট্রান্সফার এবং ফ্লো চার্টের একটু বিস্তারিত দেখাবো। আর সময় না পেলে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই যেগুলো তোমরা নতুন ফেস করবে এইগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা দেখলাম যে এখানে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং আরেকটি থাকবে ফ্লো চার্ট। তবে ইনফরমেশন ট্রান্সফার থাকলে সেটাতে 10 নম্বর, ফ্লো চার্ট থাকলেও সেটাতে 10 নম্বর। এই যে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার 10 নম্বর, এটা কিন্তু 10-10-এ 20 না, 10। তার মানে হয় এটি থাকবে তাহলে এটি থাকবে না, আবার যদি এটি না থাকে তাহলে এটি থাকবে। এটা তার মানে হচ্ছে যে কোনো একটা অপশান দেওয়া হবে, এখানে কিন্তু 2টো অপশান দেওয়া থাকবে না যে তুমি চুজ করে নিবা যে কোনো একটা তুমি অ্যান্সার করবা, এরকম সুযোগ তোমার থাকবে না। 10 নম্বর আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা 3 নম্বরটা দেখব। 3 নম্বরেও আরও একটি প্যাসেজ থাকবে। 3 নম্বরে আমরা দেখব আরও একটি প্যাসেজ, এটি থার্ড প্যাসেজ। তার মানে আমি তো বলেছি যে একটি প্যাসেজ থেকেই সব উত্তর দেওয়া যাবে না, আমাদের মনে রাখতে হবে যে আমাদের কয়েকটি প্যাসেজ থাকবে এবং 3টি প্যাসেজ থাকবে, 3টি প্যাসেজ থেকে আলাদা আলাদা উত্তর দিতে হবে। এই 3 নম্বর প্যাসেজে আমরা এটির নাম্বারও কিন্তু 3, খেয়াল করো এটির নাম্বারও 3। এই 3 নম্বরে থাকবে সামারাইজ দ্য প্যাসেজ। তার মানে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকলো, হয়তো হারকিউলিস দেওয়া থাকলো, অথবা আমেরিকো দেওয়া থাকলো,
অথবা অন্য যে কোনো তোমার টেক্সট বই থেকে যে কোনো প্যাসেজ দেওয়া থাকলো, এই প্যাসেজটা থেকে তোমাকে কি করতে হবে, এই প্যাসেজটা থেকে তোমাকে সামারাইজ করতে হবে। তো সামারাইজ অর্থ তোমরা বোধহয় জানো, সামারাইজ অর্থ হলো তোমার ছোট করা। তার মানে তোমাকে যে বিষয়বস্তুটা, কনটেক্সটটা তোমার সামনে দেয়া হয়েছে, সেই কনটেক্সটটা পড়ে তুমি সংক্ষেপে কি বুঝেছো, এই পুরোটা না বলে সংক্ষেপে কি বুঝেছো সেটি লেখাটাই হচ্ছে সামারাইজ করা। তাহলে আমরা এই হারকিউলিস বাই আমেরিগো পেলাম। আমাদের প্রশ্নটা থাকবে হচ্ছে এরকম, সামারাইজ দ্য প্যাসেজ। তো আমরা জানি যে এটিকে বলা হয় সামারি। এই সামারিতে তোমার নাম্বার থাকবে 10, সামারিতে নাম্বার থাকবে 10। তো আমরা সামারি কিন্তু খুবই গুরুত্ব দিয়ে করব, খুব ভালো করে সামারি করতে হবে। কারণ আমার যেটুকু জানা, আমার যেটুকু দেখেছি, বেশিরভাগ বলবো না, স্পেশালি মফস্বল এবং গ্রামের স্কুলের স্টুডেন্টগুলো তারা এই সামারিটা তারা ভালো করে করতে পারে না, তাদের সামারি করার স্কিলটা কম। তারা যেটি করে থাকে, প্যাসেজ থেকে কিছু স্পেশাল সেন্টেন্স তাদের যেগুলো মনে হয় সেই সেন্টেন্সগুলোকেই কেটে ছেটে তাদের মতো করে তারা লিখে দেয় এবং মনে করে যে আমি সামারিটা ভালো লিখেছি। কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন না। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে আমাদেরকে সামারিটা নিজেদের মতো করে লিখতে হবে। তারপর নিজের সেন্টেন্সে সামারি না লিখলে কিন্তু আমরা ভালো মার্কস পেতে পারি না। তাহলে সামারি নিয়ে আমি পরবর্তীতে পরে কথা বলবো। তাহলে আমাদের প্যাসেজের আইটেমগুলো কিন্তু শেষ হয়ে গেল। আমরা 3টি প্যাসেজের আইটেম দেখেছি। একটি দেখেছি আমরা কোশ্চেন অ্যান্সার, পরে দেখলাম ফ্লো চার্ট, তারপরে আমরা কি দেখেছি, তারপরে আমরা দেখেছি সামারি। তো আমরা এর পরেরটিতে কি দেখব, এর পরেরটিতে আমরা দেখব 4 নম্বরে যেটি থাকবে সেটি হলো এরকম, যে 4 নম্বরে আমাদের থাকবে এরকম একটি বক্স থাকবে। তো এই বক্সে তোমার 10টি থেকে 12টি তোমার ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ড দেওয়া থাকবে গো, সি, ফাইন। তো এরকম ওয়ার্ড দেওয়া থাকবে এবং ওয়ার্ড থেকে তোমাকে কি করতে হবে, এখানে একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজে তোমার গ্যাপ থাকবে, হি ড্যাশ টু ঢাকা। তো এই গ্যাপগুলো পূরণ করতে হবে। আর এইটাকে বলা হয় ক্লু। দেখো তোমাকে কি দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে। তুমি এখানে গোর কাছে গোজ লিখবা, তার মানে তোমাকে হেল্প করা হয়েছে। এই যে হেল্প করা হয়েছে, হেল্প করার জন্য তোমাকে কি করতে হবে, বলা হচ্ছে যে উইথ ক্লোজ। এটার নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ। তাহলে আমাদের এটির নাম হবে, আমাদের এই কোশ্চেনটি এভাবে লেখা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ। এই যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোই ক্লু মানে হচ্ছে ইঙ্গিত, ক্লু মানে হচ্ছে ধারণা। তাহলে এই ক্লুজ যে দেওয়া থাকলো, এখানে আমাদের নাম্বার থাকবে 5 কিন্তু আমাদের পূরণ করতে হবে কিন্তু 10টি পূরণ করলে 5 নম্বর। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের 10টি কোশ্চেন গুণন 0.05 ইকুয়াল টু 5 নম্বর। তাহলে বুঝতে পারলাম যে 4 নম্বরে আমাদের থাকবে হচ্ছে 4 নম্বর কি থাকবে আমাদের উইথ ক্লোজ দেব, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। 5 নম্বরে আমরা কি করব সেটি দেখি। 5 নম্বরেও আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই করব। যেমন টেক টি হি ওয়েন্ট টু কলেজ। চা খেয়ে সে কলেজে গেল। তো চা খেয়ে সে কলেজে গেল, এখানে কিন্তু এইটার মতো এই যে এই ক্লুর মতো এখানে ক্লু দেয়া থাকবে না। তাহলে কি করতে হবে, আমাকে নিজের মতো করে পছন্দ করে সেই ক্লুটা বের করে নিয়ে আনতে হবে। আর ক্লু বের করে এনে আমাকে এখানে লিখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার অপশান নাই যে আমি কারো কাছ থেকে কোনো সাহায্য পাবো, বরং আমি এখানে নিজের মতো করেই লিখবো। এই যে টেকিং টি হি ওয়েন্ট আউট। তার মানে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল যে আমরা এভাবে এটাকে পূরণ করলাম। আর এটি কিন্তু কোনো ক্লু দেয়া ছিল না, এটা কোনো ইঙ্গিত দেয়া ছিল না। এই যে ইঙ্গিত দেয়া না থাকলে আমরা যে প্যাসেজটা, আমরা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করলাম সেটাকে বলবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ। তাহলে আমরা কিন্তু 5 নম্বরে কি পাচ্ছি, 5 নম্বরে পাচ্ছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস without clues.
উইদাউট ক্লোজ। তবে এখানে কিন্তু তোমার যেহেতু তুমি কষ্ট করে এবং অনেক বুদ্ধি খাটিয়ে কারো সাহায্য না নিয়ে তুমি নিজের মতো করে ওয়ার্ডটাকে খুঁজে এনেছো, তার মানে এটা তোমার স্পেশাল দক্ষতা, স্পেশাল কোয়ালিটির জন্য তোমার কিন্তু এখানে নাম্বারও বেশি। তুমি 10টা লিখলে তোমাকে নাম্বার 1 করে দেওয়া হবে। এখানে কিন্তু দেওয়া ছিল 0.5, অর্ধেক নাম্বার ছিল, আধা নাম্বার ছিল, এখানে নাম্বার ফুল এবং তুমি এখানে পাবা হচ্ছে 10 নম্বর। তাহলে এই 10টাতে তুমি ভালোভাবে ঠিক মতো লিখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু 10 নম্বরই অপেক্ষা করবে। সো আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এগুলো খুব ভালো করে শিখবো এবং এগুলোই আমাদের ইংলিশের প্রাণ বলতে পারি আমরা। তাহলে আমরা 4 নম্বর দেখলাম, 5 নম্বর দেখলাম, এখন আমরা দেখব 6 নম্বরে। 6 নম্বরে কি থাকবে আমাদের সিলেবাসে? 6 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এরকম। 6 নম্বর আমাদের সিলেবাসে থাকবে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড সেন্টেন্সেস। তো আমরা জানি যে জাম্বলড মানে হচ্ছে এলোমেলো, এলোমেলো বা অগোছালো। তাহলে আমরা যদি এমন করি যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা সবাই একসাথে বসে পড়েছে, অনার্স স্টুডেন্টরা সবাই একসাথে বসে পড়েছে একই ক্লাসরুমে, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা জাম্বলড হয়ে যাবে। আমাদের কি করতে হবে? আমাদেরকে জাস্ট ফার্স্ট ইয়ারকে এক জায়গায় নিয়ে আসতে হবে, সেকেন্ড ইয়ারকে এক জায়গায় নিয়ে আসতে হবে, অনার্স ফার্স্ট ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার, এভাবে আলাদা করার ফলে আমরা কিন্তু কি করতে পারি? আমরা সেই জাম্বল থেকে মুক্ত হয়ে এটাকে অর্গানাইজড, গোছালোভাবে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমাদের 10টি সেন্টেন্স থাকবে, ABC D, এভাবে 10টি সেন্টেন্স দেওয়া থাকবে। যেমন এখানে থাকলে হচ্ছে সলোমন কেম টু কোর্ট। তো এরকম আরও বেশ কিছু সেন্টেন্স থাকবে, তোমরা পরিচিত এর সাথে, আমি বেশি বাড়াতে চাচ্ছি না এই বিষয় নিয়ে। এই 10টি সেন্টেন্সগুলোই থাকবে হচ্ছে এলোমেলো অর্ডারে। অর্ডার মানে কি? শৃঙ্খলা, একের পর এক যে থাকে সেটি থাকবে এলোমেলো। তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট এগুলো গুছিয়ে লিখতে হবে, যে কোন ঘটনাটি আগে ঘটেছে সেটি প্রথম সেন্টেন্স লিখবা, তারপরে কোনটি ঘটেছে সেটি দ্বিতীয় সেন্টেন্স, এইভাবে তোমাকে 10টি সেন্টেন্সই লিখতে হবে। আর 10টি সেন্টেন্স লেখার ক্ষেত্রে এটা মনে রাখবা যে তুমি যে সেন্টেন্সটা ভুল লিখেছো ওই সেন্টেন্সটার পর থেকে কিন্তু সবই ভুল হয়ে যায়। কোনো টিচার যেটি করে থাকেন সেটি হচ্ছে যদি প্রথমে একটা ভুল পায় তারপর থেকে সবগুলোই কেটে দেয়। আবার কোনো টিচার আছেন যেটি ভুল পেয়েছে ঠিক আছে, তার পরেরগুলো যদি ঠিক থাকে তাহলে পরেরগুলোতে নাম্বার দেয়। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ভুল না করাটাই ভালো। ভুল করলে এমন সম্ভাবনা আছে যে যদি কোনো শিক্ষক পেয়ে থাকে যে 3 নম্বরটা ভুল, তাহলে কিন্তু উনি পরবর্তী বাকি 7টাই কেটে দেবেন, সেক্ষেত্রে তোমার নাম্বার কমে যাবে অনেক বেশি। তো আমাদের এই বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। তবে অবশ্যই আমি চাইবো যে আমাদের এক্সামিনাররা এখানে একটু কনসিডার করবে যেন একটি ভুল হলে সবগুলো কেটে না দিয়ে। তো যা হোক, আমি পরবর্তীতে যাচ্ছি, সেটি হচ্ছে প্যারাগ্রাফ। আমরা কিন্তু রিডিং পার্ট শেষ করলাম আমার স্টুডেন্টস, আপনাদেরকে আবার বলছি যে আমরা রিডিং পার্টটা শেষ করেছি, এখন আমরা শুরু করছি রাইটিং পার্ট। তো রাইটিং পার্ট আমরা জানি যে আমাদের চিরাচরিতভাবে, প্রথাগতভাবে আমরা সারা জীবনে যেগুলো লিখে এসেছি, আমরা হাই স্কুল থেকে যেগুলো লিখে আসছি সেগুলোই আমাদের কলেজেও লিখতে হবে, একটু দুটি ব্যতিক্রম ছাড়া। তাহলে আমরা রাইটিং পার্টে চলে যাচ্ছি এবং রাইটিং পার্টে দেখি আমাদের কি কি আছে। রাইটিং পার্টে প্রথমেই থাকবে 7 নম্বর কোশ্চেন থাকবে। 7 নম্বর কোশ্চেনে থাকবে আমাদের প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফ সম্পর্কে ধারণা আছে আমাদের, আমি প্যারাগ্রাফ নিয়ে বেশি কথা বলবো না। তো প্যারাগ্রাফের নম্বর থাকবে 10 এবং রাইটিংয়ে আরেকটি অংশ থাকবে, সেটি হচ্ছে স্টোরি। তো স্টোরি এটা কি করতে হবে? স্টোরি কমপ্লিট করতে হবে। কমপ্লিট বলতে একটা স্টোরি শুরু করে দিবে যে অ্যান অ্যান্ট ওয়াজ ওয়াকিং বাই এ রিভার, অথবা একটা অ্যান্ট ওয়াজ ওয়াকিং অন এ লিফ, একটা পাতার উপর দিয়ে একটা পিঁপড়া হাঁটছিল। এই যে 2 একটা সেন্টেন্স দিল, তারপরে বললো যে বাকিটা তুমি পূরণ করে দাও। তো এক্ষেত্রে সাধারণত আমাদের
পরিচিত পশু পাখি নিয়ে যে সমস্ত উপদেশমূলক গল্পগুলো আছে, বিশেষ করে ঈশপের গল্পগুলো, সেখান থেকেই এগুলো বেছে নেওয়া হয়ে থাকে। তো আমরা এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা গল্পটা শেষ করতে পারবো। এই গল্পটার উদ্দেশ্য হচ্ছে আমাদের লেখার অ্যাবিলিটিটাকে বাড়ানোর চেষ্টা করা, যে আমরা সহজ ভাষায় আমাদের কথাগুলো লিখতে পারি কি না। তাহলে আমরা দেখলাম যে স্টোরিতে কমপ্লিটিং, আর স্টোরি কমপ্লিটিংয়ের নম্বর হচ্ছে 7। তো এরপরে আমাদের আরেকটি থাকবে, সেটি হচ্ছে 9 নম্বরে আমরা দেখব ইমেইল বা লেটার। ইমেইল বা লেটার, ইমেইল বা লেটার। তো ইমেইল বা লেটারে নাম্বার থাকবে 5। ইমেইল বা লেটারে কত নাম্বার থাকবে? ইমেইল বা লেটারে নাম্বার থাকবে 5। ইমেইল বা লেটারের নাম্বার থাকবে হলো 5। তাহলে আমরা দেখলাম যে ইমেইল তো তোমরা জানো যে এখন তো জিমেইল বা ইয়াহু মেইল বিভিন্ন ক্ষেত্রে অনেক আমরা ব্যবহার করে থাকি। তো এই ইমেইলটা লিখতে হবে, সেখানে নাম্বার পাবো 5। এরপরে আসবে একটা গ্রাফ চার্ট। আমরা গ্রাফ চার্ট সম্পর্কে বোধহয় আমাদের ধারণা নাই, তো আমি একটু দেখাচ্ছি যে গ্রাফ চার্ট আসলে কেমন। গ্রাফ চার্ট, গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টটা হচ্ছে তোমার এইরকম একটা চার্ট থাকবে। চার্টটা থাকতে পারে এরকম, চার্ট 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 থাকতে পারে। তো এই চার্টটার ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে আমাদের এই সাপোজ আমরা বললাম যে এটা হচ্ছে 10-এর ঘর, এটাকে বললাম 20-এর ঘর, এটাকে বললাম 30-এর ঘর, এটাকে বললাম 40-এর ঘর, এটাকে বললাম 50-এর ঘর। তো সেক্ষেত্রে আমরা যদি বলা হয় যে এটি হচ্ছে একটি রেজাল্টের, এটির একটি রেজাল্ট। কিসের রেজাল্ট? এটি 2000 সালের রেজাল্ট, এটি 2019 সালের রেজাল্ট, এটি 2020 সালের রেজাল্ট, তো এটি 2018 সালের রেজাল্ট, এটি 2017 সালের রেজাল্ট। তো আমাদেরকে এইগুলো দেখে বলতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি রেজাল্টটা কেমন ছিল। তো এই ধারণাটাকে বলা হয় গ্রাফ চার্ট। তো এখানে গ্রাফ থাকতে পারে, চার্ট থাকতে পারে। তো এগুলো খুব ডিফিকাল্ট কিছু না, এটা জাস্ট তুমি গ্রাফটা দেখবা এবং ইনফরমেশনগুলো ওখানেই দেওয়া থাকবে। এই যে ইনফরমেশন দেওয়া আছে এখানেই। আমরা যদি এদিকে তাকাই যে এখানে তাহলে 2018 সালে কতজন পাস করেছে, আমরা দেখবো যে 10 জন, 20 জন, 20 জনের একটু বেশি, মানে 25-এর একটু বেশি আছে, 27 জন। এই যে এইভাবে আমরা হিসাব করে জাস্ট বলে দেবো। ইট ইজ নট সো ডিফিকাল্ট। তো এটিতে ভয় পাওয়ার কিছু নাই এবং ইনফরমেশনগুলো ওখানেই থাকে। জাস্ট দেখে দেখে সেন্টেন্সগুলো আমাদের লিখতে হবে, যে গ্রাফ বা চার্ট থেকে আমরা এভাবে লিখতে পারি। এরপরে একটি থাকবে, সেটি হচ্ছে থিম। থিম হচ্ছে তোমার বিষয়বস্তু। তো বিষয়বস্তু তো তোমরা জানো যে বিষয়বস্তু মানে হলো আমরা অনেক কথা বলে থাকি। অনেক কথা বলার পরে কিন্তু একটি কথা বা দুটি কথাই গুরুত্বপূর্ণ কথা থাকে, সবগুলো কথা কিন্তু গুরুত্বপূর্ণ হয় না। আমরা অনেক লম্বা আলাপ করি, লম্বা গল্প করি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা কম বলি। এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাকেই বলা হয় থিম। এবং থিম বলতে সেটিকে বোঝায় যে আমি একটি বিষয় পড়লাম, পড়ার পরে ওখান থেকে আমি কি শিখলাম, ওখান থেকে আমার কি জানা হলো, এটাকেই থিম বলা হয়। থিম মানে হচ্ছে আমাদের কোনো লেখার মধ্যে যে কথাটা বলা হয় নাই, যে কথাটা লেখক সরাসরি বলে নাই কিন্তু উনি বোঝাতে চেয়েছেন, আমাদেরকে সরাসরি না বলে বোঝাতে চেয়েছেন, এইটিকে আমরা বলবো যে এটি হলো থিম। তাহলে এই থিমের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 11। গ্রাফ চার্টের নাম্বারটা বলে দিচ্ছি, গ্রাফ চার্টে কিন্তু 10 নম্বর, গ্রাফ চার্টে 10 নম্বর। তো থিমটা একটু বলে দেই। থিম হচ্ছে আমাদের 8 নম্বর থাকবে, থিম থাকবে 8 নম্বর এবং এটি থাকবে 11 নম্বরে। 11 নম্বরে থিম থাকবে এবং সেটি থাকবে 8 নম্বর। তো একটু খেয়াল করো যে এই থিমটা কী হবে, এখানে কবিতা লেখা থাকবে, যেমন হাউ লং শুড আই ওয়েট ফর ইউ, শুড আই ওয়েট ফর ইউ। তো এরকম একটা কবিতা লেখা থাকলো, এই কবিতাটা লেখার পরে এইখানে লিখতে হবে রাইট এ থিম অফ দ্য পোয়েম, রাইট এ থিম অফ দ্য পোয়েম। তো এই কবিতাটা লেখা থাকলো, তখন কিন্তু আমরা এভাবে লিখবো।
আবার এমনও থাকতে পারে যে এখানে একটা থিম কবিতা না থেকে এখানে থাকলো একটা গল্প থাকলো। সেই গল্পটা হচ্ছে এরকম যে দেয়ার ওয়াজ এ গার্ল হু ওয়াজ এ গার্মেন্টস ওয়ার্কার। তো এই যে গার্মেন্টস ওয়ার্কার, এই মেয়েটার গল্প কিন্তু আমরা একটা গল্প এখানে আমাদেরকে দেওয়া থাকবে, দিয়ে বলবে যে রাইট দ্য থিম অফ দ্য স্টোরি। এই গল্পটির থিম দেখো। তার মানে তখন আমরা এই যে এই মেয়েটার গল্প যে পড়লাম, এই গল্পটা পড়ার পরে আমরা কি এখান থেকে আমরা শিখতে পারলাম বা কি জানতে পারলাম, কি বুঝতে পারলাম, সেটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এটি হচ্ছে আমাদের থিম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কিন্তু জাস্ট দেখলাম যে ফার্স্ট পেপারটা দেখলাম। তো ফার্স্ট পেপারের পরে আমি ফার্স্ট পেপারের সিলেবাসটা দেখালাম। তো এখন তোমাদের জন্য আমি সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট পেপারের মতো তো দীর্ঘ বা বিস্তৃত সময় লাগবে না, কারণ এগুলো খুবই কমন বিষয়গুলো এখানে আছে। এবং আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে এটা কম সময়ে আমরা শেষ করতে পারবো। দেখছি আমরা সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা আমরা দেখে নেই। ইংলিশ সেকেন্ড পেপার। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ সেকেন্ড পেপারের দুটো অংশ থাকে। একটি অংশ হচ্ছে গ্রামার পার্ট, আরেকটি অংশ থাকবে সেটি হচ্ছে কম্পোজিশন পার্ট। তো গ্রামার পার্টে আমাদের নাম্বার থাকবে গ্রামার পার্টে নম্বর থাকবে 60, আর কম্পোজিশনে একটা অংশ থাকবে। এই কম্পোজিশন পার্টে আমাদের নম্বর থাকবে 40। এই মিলে আমাদের 100 নম্বর। তাহলে 100 নম্বরের আমরা যেটি করব সেটি হচ্ছে কিভাবে ভাগ করা হয় সেটি দেখছি। প্রথমে আমি দেখছি গ্রামার পার্ট। গ্রামার পার্টে আমরা 1 নম্বর কোশ্চেনে যেটি পাবো সেটি হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল সম্পর্কে তোমাদেরকে আমি নতুন করে বোঝাতে দরকার হবে না। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড সিম্পল ম্যাটার, ইউ নো ইট ওয়েল। তো আর্টিকেলে 5 নম্বর থাকবে। তো 5 নম্বর কিন্তু তুমি এতে পাবা না, 5টার জন্য 5 নম্বর পাবা না, বরং তোমাকে প্রত্যেকটির জন্য তোমার নাম্বার হচ্ছে অর্ধেক নাম্বার, 1-এর অর্ধেক, হাফ নম্বর। সেক্ষেত্রে তোমাকে 10টির অ্যান্সার দিতে হবে এবং তুমি নাম্বার পাবা 5। এরপরে 2 নম্বরে থাকবে তোমার প্রিপোজিশন। তো প্রিপোজিশন সম্পর্কে তোমাদেরকে বেশি কিছু বলতে হবে না, আমি জানি। একইভাবে এটিরও তোমাকে 10টি লিখতে হবে, এখানে তোমার নাম্বার থাকবে 5। 3 নম্বরে তোমাদের থাকবে সেটি হচ্ছে স্পেশাল ওয়ার্ডস অর ফ্রেজ। স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে কিন্তু আমি জাস্ট আজকে সিলেবাসটা দেখাচ্ছি, আর যেগুলো তোমাদেরকে নতুন, সেই নতুনগুলোই কিন্তু আমি তোমাদেরকে প্রথম দেখাবো। সো আমার ক্লাসগুলো তোমরা প্লিজ ডোন্ট মিস। আর আমি তোমাদের যে বিষয়গুলো দেখিয়ে দেবো তোমার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। তুমি দেখবা যে তোমার অ্যান্সার করার এইটা অ্যাবিলিটিটা অনেক বেড়ে গেছে, তোমার সাহস বেড়ে গেছে। সো আমি চাই যে তোমরা আমার ক্লাসটাতে রেগুলারলি অ্যাটেন্ড করো, এবং আমি তোমাদেরকে সেগুলোই দেখাবো যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে। সহজ বিষয় বা যে বিষয়গুলো তোমরা জানো সেই বিষয়গুলো আমি কমে নিয়ে আসবো। তাহলে আমি দেখছি যে স্পেশাল ওয়ার্ডস এবং ফ্রেজ, এখানেও কিন্তু একই কথা, 0.5 × 10 = 5। তো এক্ষেত্রে এটি যেহেতু নতুন তোমাদের কাছে, নিউ তোমাদের কাছে, আমি কিন্তু এই নিয়ে খুব দ্রুতই একটি ক্লাস তোমাদেরকে দিব। তাহলে এরপরে আমরা দেখব আরেকটি, সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কি দিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে? কমপ্লিট সেন্টেন্স করতে হবে ক্লজ দিয়ে অথবা ফ্রেজ দিয়ে আমাদেরকে এটি কমপ্লিট করতে হবে একটি সেন্টেন্সগুলো। তাহলে এই যে কমপ্লিটিং করব যখন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অভিজ্ঞতাটা আছে, এই বিষয়ে আমরা কথা বলবো না। তো পরবর্তীতে আমরা তো অবশ্যই কমপ্লিটিংয়ের ক্লাস আমাদের আসবে, আমরা তখন দেখব। তাহলে 4টি হয়ে গেল। আমাদের 5 নম্বরে কি আছে আমরা সেটি দেখে নেই। 5 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটিকে অবশ্য কারেক্ট ফর্ম ভার্বও বলা হয়, কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো রাইট বা কারেক্ট একই কথা। এখানেও তোমাকে নাম্বার থাকবে 0.5।
0.5 গুণন 10 সমান 5 নম্বর থাকবে। তো 6 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে বলবো না, কারণ রাইট ফর্ম অফ ভার্ব আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা অনেক লম্বা ক্লাসও করছি এখানে, এবং সেই ক্লাসগুলো তোমরা পাবা, ভালো ভালো ক্লাস পাবা। এরপরে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স বলতে তোমরা জানো যে এখানে কয়েকটা অপশান থাকে, অপশান থাকে না, কয়েকটি আইটেম থাকে। সেটা হচ্ছে তোমার ডিগ্রি থাকে, ভয়েস চেঞ্জ থাকে, ডিগ্রি থাকে, ভয়েস চেঞ্জ থাকে, তারপরে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হয়। এই যে এইগুলো দিয়ে তোমার নাম্বার এখানেও কিন্তু 0.5 গুণন, সরি এখানে কিন্তু 0.5 না, এখানে তুমি প্রত্যেকটার জন্য 1 নম্বর করে পাবা। তার মানে 5টা লিখলে তুমি 5 নম্বরই পেয়ে যাবা। তাহলে আমরা বুঝলাম যে চেঞ্জিং সেন্টেন্সের নম্বর হচ্ছে 5। তাহলে 6 নম্বর দেখলাম আমরা। এখন আমরা দেখব 7 নম্বরে কি আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, 7 নম্বরের যে বিষয়টি সেটিও তোমাদের কাছে খুবই কমন, খুবই পরিচিত। সেটি হচ্ছে স্পিচ বা ন্যারেশন। স্পিচ বা ন্যারেশন, স্পিচ বা ন্যারেশন। তো স্পিচ বা ন্যারেশনে তোমরা জানো যে এখানে কিন্তু তোমার আলাদা আলাদা ন্যারেশন থাকবে না, আলাদা আলাদা সেন্টেন্স থাকবে না, বরং একটা প্যাসেজ থাকবে, এবং এই প্যাসেজে 5টি চেঞ্জ থাকবে, এবং 5টি চেঞ্জ যদি ভালোভাবে সঠিকভাবে করতে পারো তাহলে তোমার নাম্বার থাকবে 5। তাহলে আমরা দেখছি স্পিচ বা ন্যারেশনে হচ্ছে 5 নম্বর। এরপরে আমরা দেখব 8 নম্বরে প্রোনাউন রেফারেন্সিং। প্রোনাউন রেফারেন্সিং, প্রোনাউন রেফারেন্সিং এর নম্বর 5। তো এই বিষয়টা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, আমি জানি। ইট ইজ নিউ টু ইউ, সো উই উইল শো ইউ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা এই নতুন বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, যেগুলো নতুন, তোমরা মানে আগে পড়ো নাই। এরপর আরও একটি দেখবো আমরা, এটিও নতুন, এটিও নিউ, সেটি হচ্ছে মডিফায়ার। মডিফায়ার, তো মডিফায়ারটাও নতুন, প্রোনাউন রেফারেন্সিং নতুন, মডিফায়ার নতুন, এগুলো আমরা দেখাবো তোমাদেরকে। সো আমি মানে ক্লাসটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এরপরে আমরা আরেকটি থাকবে, সেটি হচ্ছে তোমার সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরস, আমি জানি যে এটিও তোমাদের কাছে নতুন। সো এই নতুন বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে যাব, আবার আরেকটি ক্লাস নিব। এরপরে তোমাদের থাকবে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম, তো সিনোনিম অ্যান্টোনিম এক্ষেত্রে তোমরা জানো যে সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। যেমন গুডের সাথে তুমি সমার্থক শব্দ ব্যবহার করতে পারো, ফাইন, ওকে, জাস্ট, নাইস, এগুলো হচ্ছে তোমার গুডের সিনোনিম। আর ব্যাড হচ্ছে এর অ্যান্টোনিম। তো এইভাবেই তোমার লিখতে হবে, এখানেও তোমার নম্বর থাকবে। তো আমি যে মিস করে গেছি, এগুলো সবগুলোতে কিন্তু 5 নম্বর করে। তার মানে 12টি আইটেম থাকবে। ইংলিশ সেকেন্ড পেপারে আইটেম থাকবে 12টি, এবং 12টিতে 5 নম্বর করে নাম্বার, সেখানে সব মিলে থাকবে হচ্ছে 60 নম্বর। তাহলে 11 নম্বর শেষ করেছি আমরা, ফার্স্ট অফ লিখেছি। এখন আমরা দেখব 12তে কি থাকবে। 12তে যেটি থাকবে সেটি হলো এরকম যে আপনি 12তে যেটি থাকবে সেটি হলো পাংচুয়েশন। তো পাংচুয়েশন সম্পর্কে তোমাদের ধারণা আছে, আমরা জানি যে ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এই বিভিন্ন বিষয়গুলো ইউজ করাটাকেই বলা হয় পাংচুয়েশন। তো পাংচুয়েশনের নম্বরও থাকবে হচ্ছে 5। পাংচুয়েশনের নম্বর 5 থাকবে। তো আমরা এর পরে যেটা দেখছি সেটি হচ্ছে আমাদের কম্পোজিশন পার্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কম্পোজিশন পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে এখানে, আমাদের এটি শেষ অংশ। আমরা কম্পোজিশন পার্ট দেখছি এখানে। সেটি হলো আমরা দেখব কম্পোজিশন পার্টের নাম্বার থাকবে হচ্ছে তোমার কম্পোজিশন পার্ট, এখানে নম্বর থাকবে 40 মাই ডিয়ার স্টুডেন্টস। 40 নম্বর থাকবে। এই 40 নম্বরের প্রথমে আমরা দেখব 13 নম্বর কোশ্চেন, সেখানে থাকবে একটি অ্যাপ্লিকেশন বা লেটার। অ্যাপ্লিকেশন বা লেটার থাকবে, সেখানে তুমি নাম্বার পাবা 8 থেকে পাবা। 14 নম্বর দেখি আমরা। 14 নম্বরে আমরা রিপোর্ট পাবো। রিপোর্ট কি আমাদের জানা ছিল? আমরা কি আগে রিপোর্ট করেছি? যদি করে না থাকি তাহলে একটু ধারণা দেই। সেটি হচ্ছে আমরা টিভিতে রিপোর্ট দেখে থাকি, আমরা নিউজ পেপারে যে ইগুলো পড়ে থাকি,
নিউজ পেপারে যে নিউজগুলো পড়ে থাকি সেগুলোকে রিপোর্ট বলা হয়ে থাকে। একইভাবে এটি রিপোর্ট, তার মানে আমরা এখানে বলা থাকবে যে একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে তোমার এলাকায়, একটি ফায়ার অ্যাক্সিডেন্ট ঘটেছে তোমার এলাকায় কোনো ভালো ঘটনা ঘটেছে, অথবা তোমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হয়েছে। এই বিষয়গুলো তুমি কি করো, তুমি রিপোর্ট আকারে লেখো। কোথায় লিখবা? একটি পত্রিকার কাছে, যে কোনো একটা পত্রিকা নাম উল্লেখ করে দিবে। এই রিপোর্ট লেখাটা খুবই সহজ, জাস্ট একটা মোটামুটি আমরা পরবর্তী রিপোর্ট দেখবো কীভাবে লিখতে হয়। তো রিপোর্টে এর নম্বর হবে হচ্ছে 8 পরে আমাদের আসছে হচ্ছে 15 মানে হচ্ছে 15 নম্বরে আমাদের কি থাকবে? 15 নম্বরে থাকবে আমাদের প্যারাগ্রাফ থাকবে। তো প্যারাগ্রাফে আমাদের নম্বর থাকবে 10। প্যারাগ্রাফে আমাদের নম্বর থাকবে 10। এরপরে আমাদের থাকবে হচ্ছে শর্ট কম্পোজিশন। তো শর্ট কম্পোজিশনে আমাদের নম্বর থাকবে 14। কম্পোজিশন বলতে আমরা জানি এসে, তো মানে একটু বড় করে লেখা কম্পোজিশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগলো ক্লাসটা? অবশ্যই আমাকে জানাবা। আর একটা ব্যাপার, সেটি হচ্ছে তোমাদের সাথে আমাদের কি কি করা দরকার, তোমাদের কি কি প্রয়োজন বেশি, তোমাদের সবচাইতে বেশি কোনটা হলে ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা টিচাররা কিন্তু স্টুডেন্টের জন্যই ডেডিকেটেড। আমরা চাই যে তোমার সর্বোচ্চ মঙ্গল হোক, তোমার সবচেয়ে ভালো হোক। তো তোমার সবচেয়ে ভালো করার জন্য আমি কি করলে তোমার সবচেয়ে বেশি ভালো হবে, এটা যদি আমার জানা যায়, আমি যদি জানতে পারি, তাহলে কিন্তু আমি কাজটি করার জন্য চেষ্টা করতে পারি। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে এটি জানাবা যে স্যার এই ক্লাস দিলে ভালো হয়, এই বিষয়টা ভালো করে বোঝালে ভালো হয়, এই বিষয়টাতে বেশি ক্লাস দিলে ভালো হয়। আমরা অবশ্যই সেটি চেষ্টা করব। তাহলে আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। উইশ ইউর গুড লাক।